আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করে। আমরা একটা মডেল বানাইছি, ডাটা ক্লিন করছি, সেখান থেকে প্রেডিক্ট করছি, তারপর ওই মডেলটাকে ইভ্যালুয়েট করছি এবং আরো কিছু খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে জানছি। এবং আমার মনে হয় যে আপনাদেরকে যখন আমি লিনিয়ার রিগ্রেশন মডেল কিভাবে তৈরি করতে হয় সেগুলা দেখাইতেছিলাম একটা ডাটার উপরে বেস করে, তখন আমি আপনাদেরকে সকল কিছু এক্সপ্লেন করতেছিলাম। এবং আমার মনে হয় যে এখন আপনাদের নিজে থেকে কিছু একটা করা উচিত। সো এই ক্ষেত্রে আমি বেশিরভাগ অ্যালগোরিদমের ক্ষেত্রেই অ্যালগোরিদম নিয়ে একটা ফুল সেকশন বানাবো, যেখানে আমি একটা ডাটা সেটকে নিব এবং সেই ডাটা সেটকে ক্লিন করব, ওইটার খুঁটিনাটি জিনিসপাতি যেগুলো আমরা করতে পারি সেগুলো এক্সপ্লেন করব, অ্যালগোরিদম এক্সপ্লেন করবো, অ্যান্ড ব্লা 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 যত কিছু আছে সবকিছু আমরা ওই সেকশনটাতে করব। এবং তারপরে আমরা একটা ডাটা সেটকে নিয়ে, নতুন একটা ডাটা সেটকে নিয়ে, সেটার উপরে আমাদের ওই অ্যালগোরিদমের উপরে একটা নতুন মডেলকে তৈরি করার চেষ্টা করব। এতে করে আমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে এবং আমরা ধরতে গেলে ছোটখাটো প্রজেক্টের মাধ্যমে আগাইতে যেতেছি। সো এই ক্ষেত্রে এই ভিডিওটাতে আমি আসলে একটা ছোটখাটো প্রজেক্টের মতোই করতে যেতেছি, যেই প্রজেক্টের ক্ষেত্রে আমরা এখন ই কমার্স কাস্টমার্স ডাটা সেট নিয়ে কাজ করব। সো আমি ডাটা সেটটা এখানে নিয়ে আসি অ্যান্ড আমরা কাজ শুরু করে দিতে পারি। সো এখানে আমি নতুন একটা নোটবুক তৈরি করব, যেটার নাম দেব লিনিয়ার রিগ্রেশন প্রজেক্ট, এবং এটা হবে একটা নোটবুক ফাইল। সো IPYNB, অ্যান্ড আমরা এখন শুরু করে দিতে পারি। সো এই ক্ষেত্রে সবার প্রথম কাজ কি হবে? আমরা সবার প্রথমেই আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট করে নিব pandas as pd, ইম্পোর্ট করে নিব numpy as np, ইম্পোর্ট করে নিব seaborn কে। সো ইম্পোর্ট seaborn as sns, এন্ড তারপর আমার এখানে seaborn এর উপরে এরর দেখাইতেছে কেন? দেখানোর কথা না, কারণ আমি কার্নেল সিলেক্ট করিনি। ওকে, সমস্যা নাই, আমরা এটা করতে পারবো। আমি matplotlib-কেও এখানে নিয়ে আসবো। সো matplotlib.pyplot as plt, অ্যান্ড আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। সেলটাকে রান করার চেষ্টা করব। রান করলে দেখবো কাজ করতেছে না, কারণ আমি কার্নেল সিলেক্ট করি নাই। কার্নেল সিলেক্ট করে ফেলছি এবং আমাদের কাজ শেষ। তারপরে স্টেপ কি? আমাদের ডাটাকে লোড করা আছে। আমি একটা ডাটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব, যেটার জন্য এখন ডাটাটাকে এখন আমার নিয়ে আসতে হবে। pd.readcsv মেথডটাকে ব্যবহার করতে পারি এবং আমাদের ডাটার নামটা কি ছিল? ফাইলের নামটা ছিল ই কমার্স কাস্টমার। সো এই ক্ষেত্রে আমি রিনেম থেকে কপি করে নেব। ফুল নামটা কি জাস্ট কপি করে নিছি, আর কিছু না। কোটেশনের ভেতরে ./ আমার ফাইলের নামটাকে এখানে দিয়ে দিতে পারি এবং সাথে সাথে আমি ডাটার হেডটাকেও একটু দেখে ফেলার চেষ্টা করব যে ডাটাটা দেখতে কেমন। এবং আমাদের সামনে এখন ডাটাটা চলে আসলো। এবং এই ভিডিওতে আমি এক্সপ্লেন কম করব, জাস্ট কাজ করব। আমরা যে সকল স্টেপসগুলোকে ফলো করছি সেগুলোকেই ফলো করব এবং একটা মডেলকে তৈরি করার চেষ্টা করব। সো আমি ইচ্ছা করেই আসলে এরকম করতেছি যেন আপনারাও এটা নিজেদের মতো করে নিতে পারেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে হয় যে আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে অলমোস্ট সকল সেকশনের জন্যই আমি একটা করে এক্সট্রা প্র্যাকটিস নোটবুক ফাইল আমার গিটহাব রিপোতে তৈরি করে রাখছি, যেন আপনারা নিজেদের নলেজটাকে একটু ঝালাই করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই প্র্যাকটিস প্রজেক্টের জন্য আমি এইরকমই আরো একটা নোটবুক ফাইলকে তৈরি করে রাখবো, যেটার ভেতরে আপনারা কোড করবেন। আমি দিয়ে রাখবো কোয়েশ্চেন আকারে যে কি কি করতে হবে। আপনারা কোডিং সেলে সেগুলোকে করবেন, কমপ্লিট করবেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা সলিউশনটাও দেখে নিতে পারেন। এটাই করা ছিল ভাই, এছাড়া অন্য কিছু করার নেই। লাইফ ইজ পেইন। সো যেহেতু আমাদের ডাটাটা লোড হয়ে গেছে, সেহেতু যদি আমরা একটু ডাটাটার দিকে তাকাই তাহলে কয়টা ফিচার আছে? 1 2 3 4 5 6 7 8টা ফিচার আছে। এবং আমার আরো কিছু ইনফরমেশন দরকার পড়বে। সো আমি data.info মেথডটাকে ব্যবহার করব সেই সকল ইনফরমেশন নেওয়ার জন্য। এবং দেখতে পারতেছি যে 500টা স্যাম্পল আছে এবং মোটমাট 8টা ফিচার আছে আমাদের এই ডাটা সেটে। এবং এই ডাটা সেটের ক্ষেত্রে আমরা ইমেইল, অ্যাড্রেস, অ্যাভাটার এবং আরো অনেক জিনিসপাতি দেখতে পারতেছি। কি মেইনলি আমাদের ডাটা সেটটা কি সেটা একটু বুঝতে হবে, যে আমাদের এই ডাটা সেটকে আমরা আসলে কি পাইতেছি। আমি যতটুকু বুঝতেছি ডাটাটা দেখে, এটা হচ্ছে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে কোনো একজন ইউজার কতক্ষণ ধরে ছিল, অথবা মোবাইল অ্যাপে কতক্ষণ ধরে ছিল, অথবা একটা ওয়েবসাইটে কতক্ষণ ধরে ছিল, এবং মেম্বারশিপের লেন্থ কতদিন মানে ওই ওয়েবসাইটের জন্য, এবং প্রতি বছর সে কতটুকু সময় ওয়েবসাইটে কাটায়।
তার মানে এটা হচ্ছে ইউজার ডাটা কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য, এবং এখান থেকে এখন আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা আসলে কোনটাকে টার্গেট কলাম ধরে নিতে চাই। এবং যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন প্র্যাকটিস করতেছি, সেহেতু একটা রিগ্রেশন কলামকেই ধরে নিতে হবে ফিচার আকারে। এখানে অনেকগুলো কলামই আছে যেগুলোতে রিগ্রেশন ভ্যালু থাকার কথা, কারণ নিউমেরিক ভ্যালু বিশিষ্ট আছে। সো এই ক্ষেত্রে আমাদের একটু এক্সপ্লোর করতে হবে। সো এক্সপ্লোর করা মিনিংয়ে হচ্ছে ভাই, আপনারা সিম্পলি একটা পেয়ার প্লটকে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনাদের সামনে সকল জিনিস একসাথে ভিজুয়ালাইজ হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় এটাই করি, কোনো ডাটা নতুন পাইলে আমি জাস্ট ডাইরেক্টলি পেয়ার প্লট বানায় ফেলি, এবং মাঝে মধ্যে একটু সময় লাগতে পারে ডাটা যদি বড় হয়। যেহেতু আমাদের কাছে এখানে 8টা কলাম আছে এবং প্রতি কলামের জন্য 500টা করে এন্ট্রি আমি পাইতেছি, সেহেতু আমাদের ডাটার পরিমাণ মোট 5×8=40, 4000, এবং সেগুলা লোড হইতে এবং ওগুলার প্রত্যেকটার প্লট করতে একটু সময় লাগতেই পারে। এবং এখানে আমি ডাটার দিক থেকে যদি দেখি, তাহলে ডাটা অলরেডি ক্লিন অবস্থাতেই আছে। এবং হ্যাঁ ভাই, আমি ইচ্ছা করে এই ডাটা সেটটা নিছি যেন আপনাদের প্যারা না হয় এবং আমারও যেন ভিডিও বানানোর সময় প্যারা না হয়। যাই হোক, তো এই ক্ষেত্রে যেহেতু আমরা মাত্র শুরু করতেছি, সেহেতু স্লো অ্যান্ড স্টেডি যাওয়া উচিত। আমরা এখনো অত কমপ্লিকেটেড ডাটা ক্লিনিং মেথডসে যাইনি। আমরা আস্তে আস্তে সেগুলো সম্পর্কে শিখবো, কিভাবে করে সেগুলো সম্পর্কে শিখবো। এই কারণে আমরা একটা সিম্পল ডাটা সেট নিয়ে এখানে কাজ করতেছি, এবং এই ক্ষেত্রে সকল নিউমেরিক কলামই আমি যথেষ্ট ক্লিন দেখতে পারতেছি। অ্যান্ড হ্যাঁ, আমি পেয়ে গেছি কোনটার ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো রিলেশনশিপটা পাইতেছি। তো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখবেন যে লেন্থ অফ মেম্বারশিপ এবং ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড, এই দুইটা ফিচারের একটা সুন্দর রিলেশনশিপ আছে, যেটা একটা লাইনের মতোই দেখা যাইতেছে। আমি জানি এটা লাইন না, কিন্তু আপনি এখান থেকে বুঝতেই পারতেছেন যে লেন্থ অফ মেম্বারশিপ যত বাড়তেছে, ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড তত বাড়তেছে। তার মানে কোনো একজন ইউজার যত দিন ধরে ওই ওয়েবসাইটের মেম্বার, ওইটার সাপেক্ষে আসলে সে কতটুকু সময় ওই ওয়েবসাইটে স্পেন্ড করতেছে প্রতি বছর, সেটাও কানেক্টেড অবস্থাতে আছে। এবং এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এটা ঊর্ধ্বমুখী। সো মেম্বারশিপের লেন্থ বাড়লে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ডও বাড়তেছে। তাহলে কি আমরা ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ডটাকেই আমাদের টার্গেট কলাম ধরে নিতে পারি? আমার মনে হয় না ডাটা অত বেশি ক্লিন করার দরকার আছে। আমাদের ডাটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এখানে আনইউজেবল 3টা ফিচার আছে। ইমেল কি দিয়ে ব্যবহার করুন ভাই? আমাদের কোনো একটা ইমেলের সাপেক্ষে কি কখনো কোনো একজন ইউজার কতক্ষণ সময় আমার ওয়েবসাইটে পার করবে, এটা কি ডিফাইন করা সম্ভব? আমার মনে হয় না। এই ক্ষেত্রে অ্যাড্রেসও সেম উদ্দেশ্যই, যে ভাই অ্যাড্রেসের সাপেক্ষে কোনো একজন ইউজার কত বেশি সময় একটা ওয়েবসাইটে স্পেন্ড করবে, সেটারও কোনো কানেকশন থাকার কথা না। এবং ইউজারের অ্যাভাটার দিয়েই আমি কি করব ভাই? তো আমার মনে হয় এই যে এই 3টা কলাম আমি জাস্ট ড্রপ করে দিতে পারি, এবং আমরা নিউমেরিক কলামগুলোকেই রেখে দিতে পারি, কারণ বাকিগুলোর ভেতরেই সবচেয়ে সম্পর্কটা বেশি। সো এই ক্ষেত্রে সিম্পলি আমি আমাদের ডাটা থেকে ড্রপ মেথডটাকে ব্যবহার করব। সো ডাটা ডট ড্রপ, এবং এটার ভেতরে আমি কলামসগুলোকে বলে দিব যে কি কি কলাম ড্রপ করতে চাই। সো প্রথমত আমার ড্রপ করতে হবে ইমেইল, তারপরে ড্রপ করতে হবে অ্যাড্রেস, এবং ADDREES বলছি আর লেখছি ঠিক, বলছি উল্টা। বুঝতেই পারতেছেন যে আমার মাথার কি অবস্থা, সারাদিন এইসব নিয়ে পুরা থেকে আমার মাথা অলরেডি গেছে গা। অ্যান্ড আমি অ্যাভাটারটাকেও এখানে ড্রপ করে দিতে চাই, ইন প্লেস ট্রু করে দিব। সো ইন প্লেস ট্রু, তাহলে পার্মানেন্টলি ড্রপ হয়ে যাবে। এবং আমি ডাটা ডট ইনফোটাকে আরেকবার চালাবো। সো ডাটা ডট ইনফো রান করলাম, এবং আমাদের 3টা আনইউজেবল কলাম গায়েব হয়ে গেছে, হুইচ ইজ গুড। অ্যান্ড আমার মনে হয় যে এখন আমরা আমাদের মডেল বিল্ডিং এর দিকে যাইতে পারি। সো মডেল বিল্ডিং এর প্রথম স্টেপ কি ভাই? আমাদের স্প্লিট করতে হবে, এবং স্প্লিট করার আগে কি করতে হবে? অবশ্যই আমাদের ফিচার এবং টার্গেট কলামকে আলাদা আলাদা ভ্যারিয়েবলে রাখতে হবে। সো আমি ফিচার্স নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব, যেখানে আমি ডাটা ডট ড্রপ মেথডটাকে ব্যবহার করব, এবং ওইটার ভেতরে আমাদের টার্গেট কলামটাকে লিখে দিব। সো ইয়ারলি, আমি বানানে ভুল করুম, আমি জানতাম, ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড, এবং আমি যদি রান করি তাহলে ফিচারটা সেট হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আমি বানানেই ভুল করছি খুব সম্ভবত। সো বানানটা আরেকবার দেখে নেওয়া উচিত। অ্যান্ড আমি এটাকে না দেখে জাস্ট কপি করে নিব, এছাড়া অন্য কিছু করার নেই আমার, কারণ আমি বানানে বারবার ভুল করতে চাইতেছি। এবং আমি যদি রান করি তাহলেও এখানে একটা এরর দেখাইতেছে। ও হ্যাঁ, আমি এই জিনিসটা বারবার ভুল করতেছি। আমি কখনো কলামস আর্গুমেন্টটাকে ব্যবহার করি না। আমি সবসময় অ্যাক্সিস দিয়ে ডিফাইন করতাম আগে যখন করতাম, কিন্তু নতুন আপডেট আসার পর এখন কলামস ব্যবহার করা যায়, যেটা আমি বারবার ভুলে যাই।
এবং কলামসটা অবশ্যই একটা ব্র্যাকেটের ভেতরে থাকতে হবে। অ্যান্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম অ্যান্ড এখন কাজ করার কথা এবং কাজ করছে অবশ্যই। ফিচার্সটাকে নিয়ে নিছি এবং টার্গেটটাকেও এখানে নিয়ে নিতে চাই। সো টার্গেটটা হবে আমাদের ডাটা থেকে ইয়ারলি অ্যামাউন্ট স্পেন্ড কলামটার ফুলটা। অ্যান্ড আমাদের কাজ শেষ। অ্যান্ড আমরা এখন স্প্লিটিংয়ে চাইতে পারি। সো স্প্লিটিংয়ের জন্য কি করব, scikit-learn-কে ব্যবহার করব। সো ফ্রম sklearn ডট মডেল সিলেকশন ইম্পোর্ট করে নিব ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটাকে, এবং এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা আমাদেরকে কি দিবে, 4টা আলাদা আলাদা সেটকে দিবে। তো এই ক্ষেত্রে প্রথমটার নাম হবে xtrain, দ্বিতীয়টার নাম হবে xtest, তৃতীয়টার নাম হবে ytrain এবং চতুর্থটার নাম হবে ytest ইজ ইকুয়ালস টু আমরা ট্রেন টেস্ট স্প্লিটটাকে ব্যবহার করব এবং এটার ভেতর আমাদের ফিচার্সগুলা অ্যান্ড টার্গেটটাকে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পর আমাকে এখন বলে দিতে হবে যে টেস্ট সাইজ কত হওয়ার কথা। বাই ডিফল্ট 75%-এ থাকে, যেটা আসলে অত খারাপ না, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের ডাটার পরিমাণ কম, মানে মাত্র 500 স্যাম্পলই আমাদের কাছে আছে, সো এই ক্ষেত্রে আমার মনে হয় ট্রেন সেটটা আর একটু বড় হওয়া উচিত। তো ট্রেন সাইজ আমি 80% করে দিই অ্যান্ড র্যান্ডম স্টেটটাকেও সেট করে দিব যেন বারবার আমাদের মডেল ট্রেনিংয়ের সময় আমাদের ভ্যালু চেঞ্জ না হয়ে যায়, মডেল চেঞ্জ না হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমি এটাকে সেট করে দিলাম, আমাদের স্প্লিটটা হয়ে গেছে এবং আমরা এখন মডেল প্রেডিকশনের দিকে যেতে পারি। সো মডেল তৈরি করে নিব। সবার প্রথমে sklearn-কে আবার ব্যবহার করব। sklearn-এর লিনিয়ার মডিউল থেকে আমি লিনিয়ার রিগ্রেশনকে নিয়ে আসতে পারি। আমি লিনিয়ার মডিউল বসি, লিনিয়ার মডেল মডিউল থেকে আমরা লিনিয়ার রিগ্রেশন ক্লাসটাকে ব্যবহার করব আমাদের মডেলটা তৈরি করার জন্য। এই সকল জিনিস নিয়েই আমি গত কয়েকটা ভিডিওতে কথা বলছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। এই সকল জিনিস আমি এক্সপ্লেন করছি। জাস্ট এই ভিডিওতে আপনার সাথে বৈশা আমি ধরতে গেলে আপনারা যে জিনিসটা নিজেরা করবেন সেটাকে দেখায় দিতেছি যে কিভাবে আসলে করা উচিত এবং আমরা কিভাবে করব, এবং এক্সট্রা যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিতে চাইতেছি, এইটাই আর কি। সো এই ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন ক্লাসটাকে নিয়ে আসলাম, মডেলটাকে তৈরি করে নিব। সো মডেল ইজ ইকুয়ালস টু লিনিয়ার রিগ্রেশন একটা ব্র্যাকেট এবং ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। এখন আমরা মডেলকে ট্রেন করব। সো আমরা মডেল ডট ট্রেন মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমরা আমাদের ট্রেনিং সেটটাকে পাঠিয়ে দিব। সো ফিচার্সের জন্য xtrain এবং টার্গেটের জন্য ytrain, অ্যান্ড বড় হাতের x দিয়ে xtrain দিয়ে দিলাম, ছোট হাতের y দিয়ে ytrain-কে পাঠিয়ে দিলাম। রান করার সাথে সাথে কাজ হয়ে যাওয়ার কথা। আমি মডেল ডট ফিটের জায়গায় মডেল ডট ট্রেন লিখছি, কেমনটা লাগে, মডেল ডট ফিট মেথডের মাধ্যমে আমরা ট্রেন করব। রান করে দিছি এবং আমাদের কাজ শেষ। অ্যান্ড কাজ শেষ হয়ে যাওয়া মানেই এখন আমাদের দেখতে হবে যে মডেলটা আসলে ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে। কিন্তু তার আগে আমরা কি করতে পারি, আমরা মডেলের মাধ্যমে কোএফিসিয়েন্ট এবং ইন্টারসেপ্ট ভ্যালুগুলোকে দেখে নিতে পারি। সো মডেল ডট কোএফ আন্ডারস্কোর এর মাধ্যমে আমি প্রত্যেকটা ফিচারের জন্য কোএফিসিয়েন্ট ভ্যালুগুলোকে দেখে ফেলবো। এটা একটু পরেই ইম্পর্টেন্ট হতে চাইতেছে। অ্যান্ড আমি মডেল ডট ইন্টারসেপ্ট আন্ডারস্কোর এর মাধ্যমে আমাদের ইন্টারসেপ্ট ভ্যালুটাকে এখানে দেখতে পারবো। অ্যান্ড যেহেতু এই দুইটা সেট হয়ে গেছে সেহেতু এখন আমরা সিম্পলি প্রেডিকশনের দিকে যাইতে পারি। গত ভিডিওটা যদি দেখা থাকেন তাহলে আপনারা জানেন যে ভ্যালু যখন প্রেডিক্ট করি আমরা তখন সেগুলো আসলে খালি চোখে দেখলে তেমন কিছু বোঝা যায় না। তো আমাদের একই সাথে কম্পেয়ার করে নেওয়াটাই ভালো হবে। সো এই ক্ষেত্রে আমি প্রেডিকশনের নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার ভেতরে আমাদের প্রেডিকশনগুলোকে রাখবো। সো মডেল ডট প্রেডিক্ট মেথডটাকে ব্যবহার করব এবং ওইটার ভেতরে আমরা এক্স টেস্টকে পাঠিয়ে দিতে পারি এবং এক্স টেস্ট পাঠিয়ে দেওয়ার পর আমি সিবর্নের স্ক্যাটার প্লট মেথডকে ব্যবহার করব আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট এবং প্রেডিক্টেড রেজাল্টকে কম্পেয়ার করার জন্য। সো আমি এক্স অক্ষ বরাবর দিয়ে দিতে চাই আমাদের ওয়াই টেস্ট সেটকে। সো আমরা টেস্ট করতেছি, এটাই হবে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট, এবং ওয়াই অক্ষ বরাবর আমি প্রেডিকশনটাকে দিতে চাই। সো প্রেডিকশনগুলোকে দিয়ে দিলাম, রান করে দিলাম, অ্যান্ড আমাদের সামনে এখন একটা স্ক্যাটার প্লট চলে আসলো যেখানে আমরা ডাইরেক্টলি কম্পেয়ার করতেছি। এবং হ্যাঁ, এটা আমার বলতে হয় যে গত মডেলটা থেকে ভালো সামহাও। সো আমরা যদি গত মডেলের কম্পারিজনটা দেখি অ্যাকচুয়াল ভ্যালুর সাথে প্রেডিক্টেড ভ্যালুর, তাহলে দেখতে পারবো যে ভ্যালুগুলো যথেষ্ট ছড়ায় ছিটে আছে।
কিন্তু আমাদের এই ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে যেখানে আমরা ই-কমার্সের ওয়েবসাইটে প্রতি বছর কতটুকু সময় একজন ইউজার পার করতে পারে সেটাকে প্রেডিক্ট করতেছি, সেখানে আমরা আবার যথেষ্ট ক্লোজলি দেখতেছি। হ্যাঁ, অবশ্যই ছড়াছাড়ি আছে, কিন্তু এখানে যে লাইনটা দেখতে পারতেছি সেটা আসলে খুবই ডিফাইন্ড বলতে আমি বুঝাইতেছি যে ভ্যালুগুলো আসলে খুবই কম্প্যাক্ট অবস্থাতে আছে। কিছু ভ্যালু একটু বাইরে গেছে, যেমন এই ডটটা, এই ক্ষেত্রে একটু আউটলায়ার্স অথবা রুল ব্রেকার্স এখানে চলে আসছে, কিন্তু সব দিক বিচার করলে হ্যাঁ আমার মনে হইতেছে যে এটা ঠিকঠাকই পারফর্ম করছে। এবং আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা এররটাকে একটা হিস্টোগ্রামের মাধ্যমে দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এরর রেটটা কি আসলে যথেষ্ট ভালো নাকি খারাপ। যদি কোনো অ্যানোমালিস থাকে সেটাও আমরা সেখানে দেখতে পারি। সো এসএনএস ডট একটা হিস্টোগ্রামকে তৈরি করব, যেটার ভেতরে আমি জাস্ট এক্স অক্ষ বরাবর আমাদের প্রেডিক্টেড ভ্যালুগুলো থেকে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলোর বিয়োগফলটাকে দেখে নিতে চাই। এটাকে বলা হয় রেজিডুয়াল ভ্যালু অথবা এরর ভ্যালু অথবা এরর রেট এটাকে বলা হয় না, এরর রেট আবার অন্য ম্যাথমেটিক্যাল সূত্র, কিন্তু এটা হচ্ছে এরর ভ্যালু অথবা এটাকে রেজিডুয়াল ভ্যালুও বলা হয়। অ্যান্ড আমরা যদি এখন রান করি তাহলে এখানে আমার কেডিটা অন করে দেওয়া উচিত ছিল। সো কেডি ইজ ইকুয়ালস টু ট্রু করে দিব যেন আর একটু ভালোভাবে বুঝতে পারি। এবং হ্যাঁ, নট দ্যাট ব্যাড। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো রেসিডুয়াল ভ্যালুগুলার যে ডিস্ট্রিবিউশন সেটা -30 থেকে +30 পর্যন্ত, এবং ভ্যালুগুলো অলমোস্ট সমান ডিস্ট্রিবিউটেড অবস্থাতেই আছে। জাস্ট এখানে একটা ভ্যালু একটু কম আছে, কিন্তু যেহেতু আমাদের ডাটা সেটটা ছোট সেহেতু আমার মনে হয় কিছু মিসিং ডাটা থাকতেই পারে, এবং এই ক্ষেত্রেই এরকম একটা ছোটখাটো অ্যাবনর্মালিটি আমি দেখতে পারতেছি। কিন্তু আমার মনে হয় না এটা অত বেশি আমাদের মডেলের উপরে ইফেক্ট করবে, এবং এটা আরেকটু শিওর হওয়ার জন্য আমি এখন মডেলের ইভ্যালুয়েশনটাকে করে ফেলতে পারি। সো ফ্রম sklearn ডট মেট্রিক্স থেকে আমি খুব সুন্দরভাবে ইম্পোর্ট করে নিয়ে আসবো মিন অ্যাবসোলুট এরর ফাংশনটাকে এবং মিন স্কোয়ার্ড এরর ফাংশনটাকে, অ্যান্ড আমি 3টা ভ্যারিয়েবলকে তৈরি করে নিব। তো মিন অ্যাবসোলুট এররের জন্য MAE মিন অ্যাবসোলুট এরর ফাংশনটাকে ব্যবহার করব, এবং এটার ভেতরে ওয়াই টেস্ট সেট এবং প্রেডিকশনটাকে পাশাপাশি পাঠিয়ে দিব। তাহলেই আমি অ্যাবসোলুট এররটাকে পাওয়া যেতেছি। অ্যাবসোলুট এররটা 8.5584 সামথিং। অ্যান্ড গড়ে আমাদের এই মডেলটা প্রেডিকশনের ক্ষেত্রে 8 ঘন্টা বেশ কম করতেছে, যেটা আসলে অত বেশি না, কারণ একটা ওয়েবসাইটে যারা রেগুলার ইউজার আছে তারা বেশিরভাগ সময়ই কয়েকশো ঘন্টার উপরে সেখানে স্পেন্ড করে। তো এই ক্ষেত্রে 8 ঘন্টা বেশ কম, অত আহামরি কোনো ইফেক্ট ফেলবে না আমার মনে হয়। কিন্তু মডেলটাকে আর একটু ভালোভাবে বোঝার জন্য আমাদের অবশ্যই রুট মিন স্কোয়ার এররটাকে লাগবে। সো রুট মিন স্কোয়ার এরর হবে আমাদের মিন স্কোয়ার এররের স্কোয়ার রুট। তো নামপাই ডট এসকিউআরটি স্কোয়ার রুট মেথডটাকে ব্যবহার করব নামপাই থেকে, এবং এইটার ভেতরে আমি মিন স্কোয়ার্ড এরর ফাংশনটাকে ব্যবহার করতে পারি, এবং এই ফাংশনে আমি ওয়াই টেস্ট প্রেডিকশনটাকে পাঠিয়ে দিব। তাহলে আমি মিন স্কোয়ার এররটাকে রুট করে তারপরে পাইতেছি। সো আর MSE ভ্যালুটা যদি দেখি তাহলে এইটাও খুব কাছাকাছি, অত ডিফারেন্স কিন্তু এখানে আমি দেখতে পারতেছি না। আমাদের মিন অ্যাবসোলুট এরর হচ্ছে 8.55 এবং মিন স্কোয়ার্ড এররের রুট হচ্ছে 10। সো এই দুইটা ভ্যালু যেহেতু কাছাকাছি, আমার মনে হয় যে আসলে আমাদের মডেলটা ভালোভাবেই শিখতে পারতেছে। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ভাই, যদি এই দুইটা ভ্যালু কাছাকাছি হয় তাহলে আসলে আপনার মডেলটা যথেষ্ট ভালোভাবে শিখতেছে এবং এরর রেটটা যথেষ্ট কম। যত কাছাকাছি থাকবে আপনার মডেলের লার্নিংটা তত ভালো, এবং এই ক্ষেত্রে মাত্র 2 ঘন্টা ডিফারেন্স ইজ নট দ্যাট বিগ। অ্যান্ড ইন দি এন্ড আমার মনে হয় যে আমাদের এই মডেলটা আমাদের ডাটা সেটের জন্য একটা পারফেক্ট মডেল আকারে আমরা ব্যবহার করতে পারতেছি এখানে। অ্যান্ড আশা করি আপনারা এতটুকু পর্যন্ত নিজেরা করতে পারছেন। আর ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দিতে চাই, সেটা হচ্ছে আমি আমার এই গিটহাব রিপোতেই একটা কোয়েশ্চেন রাখছিলাম, সেই কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিয়ে দিতে চাই আপনাদেরকে ভালোভাবে বুঝায়। তো কোয়েশ্চেনটা হচ্ছে এই যে আমাদের এই ডাটা সেট থেকে আমরা যত ইনফরমেশন পাইছি
এই সকল ইনফরমেশনকে কাজে লাগায়া আপনার খুঁজে বের করতে হবে যে ওয়েবসাইটের কোন ফিচারটাতে কাজ করলে আপনার ওয়েবসাইট এবং আপনার বিজনেসের উন্নতি হইতে পারে। এইটাই। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কোএফিশিয়েন্ট ভ্যালুগুলোকে আমাদের মডেল থেকে পাওয়া যায়, তাই না? এবং এই কোএফিশিয়েন্ট ভ্যালুগুলা কি, এই কোএফিশিয়েন্ট ভ্যালুগুলা আমাদের ইয়ারলি টাইম স্পেন্ড কলামের সাথে অন্যান্য ফিচারের যে সম্পর্ক সেটাকে বোঝায়। সো এই ক্ষেত্রে আমার মনে হয় একটা এখানে টেবিল তৈরি করে নেওয়া ভালো হবে। আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি pd.data ফ্রেমের মাধ্যমে আমি এখানে ডাটা রেঞ্জ ব্যবহার করছি। কেমনটা লাগে? ডাটা ফ্রেম মেথডের ভেতরে জাস্ট সিম্পলি টেবিলকে তৈরি করে ফেলার চেষ্টা করব, যেটার ভেতরে আমার ইন্ডেক্সগুলো হবে আমাদের ফিচারের কলামগুলা। সো এখানে আমি এক্স ট্রেন থেকে সকল কলামগুলোকে নিয়ে নিতে চাই। সো কলামসগুলোকে নিয়ে নিলাম এবং এক্স ট্রেন লিখছি, এক্সট্রা বড় হাতের দিতে হইতো। এবং ডাটা হবে আমাদের মডেল ডট কোএফিশিয়েন্ট ভ্যালুগুলো। সো মডেল থেকে কোএফিশিয়েন্ট ভ্যালুগুলোকে নিয়ে নিব এখানে। অ্যান্ড আমি কলামসের নামটাকে সেট করে দিতে চাই কোএফিশিয়েন্টসে। এবং আমি যদি রান করি তাহলে আমাদের সামনে একটা টেবিল চলে আসলো। এবং এখান থেকে আমরা যদি একটু অ্যানালাইজ করি তাহলে আমরা কিছু ইনফরমেশন পাবো। যেমন আমাদের কোএফিশিয়েন্ট টেবিল আমাদেরকে বুঝায় যে টাইম অন অ্যাপ ফিচারের প্রতি 1 ইউনিট করে বাড়লে আমাদের ইয়ারলি টাইম স্পেন্ড 38 ঘন্টা করে বাড়তেছে। সো মোবাইল অ্যাপের ভেতরে একজন ইউজার যত সময় স্পেন্ড করতেছে সেটার ইফেক্টটা ইয়ারলি টাইম স্পেন্ডে অনেক বেশি, এবং সাথে সাথে লেংথ অফ মেম্বারশিপের কানেকশনটা আরও বেশি, অলমোস্ট ডাবল। সো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যদি মেম্বারশিপ বাড়াইতে পারি তাহলে পার মেম্বার 61 ঘন্টা করে ইয়ারলি টাইম স্পেন্ড বাড়তে থাকবে। এবং এই ক্ষেত্রে ওয়েবসাইটের উপরে আমাদের কাজ করা উচিত, কারণ ওয়েবসাইট তেমন কোনো কিছুই করতেছে না। ওয়েবসাইট থেকে আমরা অলমোস্ট 30 মিনিটসের মতো টাইম পাইতেছি, কোরিলেশন পাইতেছি। সো ওয়েবসাইটে যখন ইউজার ঢুকবে তখন সে ওয়েবসাইটের টাইম স্পেন্ডের উপরে বেস করে মাত্র 30 মিনিট করে বৃদ্ধি পাইতে পারে, যেটা আসলে অত বেশি না। সো এখান থেকে আমরা কিছু কিছু ইনফরমেশন পাইতেছি, যেটার হচ্ছে প্রথমটা যে আমাদের মোবাইল অ্যাপে কাজ করা উচিত। ওয়েবসাইটটা আমি বাদই দিয়ে দিতে পারি, কারণ মানুষজন খুব সম্ভবত এটাতে ঢুকেই না। এবং আমাদের অ্যাভারেজ সেশন লেন্থের দিকেও ফোকাস করা উচিত, কিন্তু এটা আমাদের হাতে না। একজন ইউজার কতক্ষণ তার মোবাইলকে ব্যবহার করবে, আমাদের ওয়েবসাইটে কানেক্ট থাকবে, সেটার উপরে আমাদের কোনো হাত নাই। সো এই ক্ষেত্রে আমরা কিছু করতে পারতেছি না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যত বেশি মেম্বার সম্ভব মার্কেটিং করা আমাদের ওয়েবসাইটের ব্যাপারে, এবং সাথে সাথে মোবাইল অ্যাপটাকে আরো ভালোভাবে ডেভেলপ করা, যেন ইউজাররা আরো বেশি ইন্ট্রিগড হয় ওটা ব্যবহারের প্রতি। এবং এটা আমি আপনাদেরকে দেখাইলাম এই কারণে যে আমরা আসলে একটা মডেল দিয়ে যে প্রেডিক্ট করতে পারি এমন একদমই না। একটা মডেল আমাদেরকে আরো ভইরা ইনফরমেশন দেয়, এবং কোএফিশিয়েন্টস এবং ইন্টারসেপ্ট এই দুইটা ভ্যালু আসলে ওই রকমই। কোএফিশিয়েন্ট ডাইরেক্টলি প্রত্যেকটা ফিচারের সাথে টার্গেটের কানেকশনটাকে ডিফাইন করে ওই মডেলের জন্য। এবং আমরা যেহেতু লিনিয়ার রিগ্রেশন মডেলকে ব্যবহার করতেছি এবং দেখলাম যে এটা আমাদের ডাটা সেটের জন্য অনেক ভালো, যেহেতু আমরা এই ভ্যালুগুলোকে খুব জোরালোভাবে নিয়ে নিতে পারি এবং কাজে লাগা পড়তে পারি। এবং আমি এমনভাবে কথা বললাম যে আমারই অ্যাপ, আমারই ডাটা সেট, এবং আশা করি আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বুঝাইতে পারছি। এবং এই প্রজেক্টের মাধ্যমে আপনারাও নিজেদের প্র্যাকটিসটা করে নেবেন। অবশ্যই ভাই আমার গিটহাব রিপোটা ডাউনলোড করে নেন এবং ডাউনলোড করে এই ফুল প্রজেক্টটাকে নিজেদের মতো ট্রাই করেন, আপনাদের জন্যই ভালো হবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটা অ্যালগরিদম নিয়ে শিখতে চাইতেছি, এবং সাথে সাথে আরও খুঁটিনাটি জিনিস আসতে থাকবে, একের পর এক অ্যাড হইতে থাকবে, ওগুলা প্র্যাকটিস করতে হবে। সো আমি কষ্ট করে আপনাদের জন্য বানাইতেছি, প্লিজ ইউজ করেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।